কেমন আছো তোমরা? আমার ক্লাস আজকে আবার তোমাদের জন্য শুরু করছি। আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে ডারউইনবাদ। চার্লস ডারউইন এই বিজ্ঞানী, উনি তার নতুন মতবাদ দিয়েছিলেন। এই মতবাদের ক্ষেত্রে উনি কি করলেন, আটলান্টিক মহাসাগরে একটি জাহাজে করে উনি ভ্রমণে বেরোলেন। সেই জাহাজটার নাম হচ্ছে HMS বিগল। এটা কিন্তু তোমরা খুব ভালো করে মনে রাখবে। প্রশ্ন এসেছে যে ডারউইন যে জাহাজে করে ঘুরেছিলেন তার নাম কি? HMS বিগল। ওনার পুরো নাম হচ্ছে চার্লস ডারউইন এবং উনি যে মতবাদটা দিয়েছিলেন সেই মতবাদটাকে ডারউইনের মতবাদ বলা হয়। এটার আরেকটা নামও আছে, সেটা হচ্ছে প্রাকৃতিক নির্বাচনবাদ। কেন প্রাকৃতিক নির্বাচনবাদ বলা হয়? কারণ ডারউইন প্রকৃতিকে নির্বাচনকর্তা হিসেবে অভিহিত করেছিলেন। অর্থাৎ তার মতে যে প্রকৃতি হচ্ছে সর্বশ্রেষ্ঠ নির্বাচনকর্তা, তার উপরে আর কেউ নির্বাচন করতে পারে না। প্রকৃতি যাকে মনে করবে তাকেই রাখবে পৃথিবীতে, এবং যাকে প্রকৃতি মনে করবে যে এই পৃথিবীর বুকে বেঁচে থাকার অযোগ্য, তাকে কিন্তু মৃত্যুবরণ করতে হবে। এটাই হচ্ছে ডারউইনের মতবাদ। এবার ডারউইন একটি বই প্রকাশ করলেন। এই বইটার নামও খুব ভালো করে পড়বে, অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। আবার বলছি, অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। এটা ইংলিশে লেখার চেষ্টা করবে এবং প্রত্যেকটা মানে এখানে যে বানানগুলো রয়েছে সেটাকে ঠিকঠাক লিখে এটা তৈরি করার চেষ্টা করবে, কারণ এই বইটার নামও ভীষণভাবে পরীক্ষায় দেয়। ডারউইনের যে মতবাদ রয়েছে সেই মতবাদে তিনি প্রথম যেটা বললেন সেটা হচ্ছে অত্যাধিক হারে বংশবৃদ্ধি। অত্যাধিক হারে বংশবৃদ্ধি মানে হচ্ছে যে ডারউইন বললেন যে প্রত্যেকটা জীবের মধ্যে একটা বৈশিষ্ট্য থাকে যে সে তার বংশবৃদ্ধি প্রচন্ড হারে করতে চায়। যেরকম সালমন মাছের এদের ডিম পারে 3 কোটি, এবং তোমরা অনেকেই দেখেছো যে আমাদের বাড়িতে যে মাছের ডিমগুলো আনা হয় আমরা অনেকে খেয়েও থাকি। মাছের ডিম ভাজা বা বিভিন্নভাবে তরকারিতে মাছের ডিম খেয়ে থাকি। সেইখানে আমরা দেখেছি যে প্রচুর মাছের ডিম থাকে। মাছের একটা ডিমের যে থলিগুলো থাকে বাজার থেকে যখন নিয়ে আসবে তখন ভালো করে দেখবে গুড়ি 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 অসংখ্য ডিম রয়েছে তার মধ্যে। তাহলে একটা মাছের থেকে প্রচুর ডিম তৈরি হচ্ছে। কিন্তু দ্বিতীয় তিনি যে বললেন সেটা হচ্ছে সীমিত আশ্রয় আর বাসস্থান এবং খাদ্য। আমাদের পৃথিবীতে খাদ্য আর বাসস্থান খুব সীমিত। সুতরাং যদি এই সমস্ত মাছগুলো বেঁচে থাকে, ডিমগুলো যদি সবকিছু ফুটে যদি সব মাছগুলো বেঁচে থাকে, তাহলে কিন্তু পৃথিবীটা কয়েক প্রজন্ম পরে শুধু মাছেই ভর্তি হয়ে যাবে। কিন্তু এটা হয় না। অনেকগুলো ডিম কিন্তু নষ্ট হয়ে যায়, অনেক এর থেকে যে ডিম ফুটে যে বাচ্চাগুলো বের হয় অনেক বাচ্চা নষ্ট হয়ে যায়, তারপরে কতগুলো খুব কম পরিমাণ বেঁচে থাকে। তৃতীয় তিনি যেটা বললেন সেটা হচ্ছে অস্তিত্বের জন্য সংগ্রাম। অস্তিত্বের জন্য সংগ্রাম মানে আমরা প্রতিদিন লড়াই করছি বেঁচে থাকার জন্য। এই সংগ্রামকে উনি 3টে ভাগে ভাগ করলেন: অন্তঃপ্রজাতি সংগ্রাম, আন্তঃপ্রজাতি সংগ্রাম, পরিবেশের সঙ্গে সংগ্রাম। অন্তঃপ্রজাতি সংগ্রাম মানে হচ্ছে যে প্রত্যেকটা জীব তার প্রজাতির সমস্ত জীবদের সঙ্গে প্রতিদিন সংগ্রাম করে বেঁচে থাকে। যেমন মানুষের মধ্যে দেখো যে প্রত্যেকটা মানুষ প্রতিদিন তার পড়াশোনার জন্য কম্পিটিশন, পরীক্ষার জন্য কম্পিটিশন, চাকরির জন্য কম্পিটিশন, সমস্ত জায়গায় কম্পিটিশন। তাহলে এটা হচ্ছে একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের জীবন সংগ্রাম। এটাকে বলা হলো অন্তঃপ্রজাতি সংগ্রাম। বনের মধ্যেও দেখা যায় যে প্রতিদিন হরিণ বাঘের সঙ্গে লড়াই করে বেঁচে আছে প্রতিদিন। এটা আমি বললাম আন্তঃপ্রজাতি। অন্তঃপ্রজাতি মানে হচ্ছে একটা বনে অনেকগুলো হরিণ রয়েছে, এই হরিণগুলো প্রতিদিন
নিজেদের মধ্যে খাবারের জন্য লড়াই করছে। এটা হচ্ছে অন্তঃপ্রজাতি সংগ্রাম। আন্তঃপ্রজাতি সংগ্রাম কিরকম? এটা হচ্ছে এক প্রজাতির জীব অন্য প্রজাতির জীবের সাথে সংগ্রাম করছে। যেমন অরণ্যের মধ্যে দেখা যায় যে হরিণ বাঘের সঙ্গে প্রতিদিন লড়াই করছে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য, অর্থাৎ বেঁচে থাকার জন্য লড়াই করছে। এটা হচ্ছে আন্তঃপ্রজাতি সংগ্রাম। এখন কিন্তু আমরা প্রচন্ডভাবে আন্তঃপ্রজাতি সংগ্রাম করছি। আমরা কি করছি? করোনা ভাইরাসের সাথে প্রতিদিন লড়ছি। করোনা ভাইরাস এটা একটা ভাইরাস এবং আমরা অর্থাৎ মানুষ এই প্রজাতি এই করোনা ভাইরাসের সঙ্গে রোজ দিন লড়াই করছি। তাহলে এটা হলো না আন্তঃপ্রজাতি সংগ্রাম? তাহলে তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো যে অন্তঃপ্রজাতি সংগ্রাম মানে হচ্ছে নিজের প্রজাতির জীবদের সঙ্গে লড়াই করা। এটা হচ্ছে অন্তঃপ্রজাতি সংগ্রাম। যেমন হরিণরা নিজেদের মধ্যে লড়াই করছে খাদ্যের জন্য, বাঘেরা নিজেদের মধ্যে লড়াই করছে খাবারের জন্য, মানুষ প্রতিদিন লড়াই করছে নিজেদের মধ্যে, কম্পিটিশন হচ্ছে নিজেদের মধ্যে। আর আন্তঃপ্রজাতি মানে হচ্ছে এক প্রজাতির জীব অন্য প্রজাতির সঙ্গে লড়াই করছে। যেমন আমরা যেরকম বললাম যে হরিণ বাঘের সঙ্গে লড়াই করছে, প্রতিদিন হরিণকে বাঘের থেকে হাত থেকে বেঁচে থাকার লড়াই করছে সে বেঁচে থাকার জন্য। আমরাও প্রতিদিন লড়াই করছি ভাইরাস ব্যাকটেরিয়ার সঙ্গে, প্রতিদিন লড়াই করছি বেঁচে থাকার জন্য। আর একটা হচ্ছে পরিবেশের সঙ্গে সংগ্রাম। পরিবেশের সঙ্গে সংগ্রাম এটা কি জিনিস? আমাদের এই পরিবেশে বেঁচে থাকতে হলে বন্যা, খরা, সুনামি, ঝড়, বৃষ্টি, বিভিন্ন ধরনের তুফান, নানা রকম পরিবেশের বিভিন্ন রকম রয়েছে, সেইগুলো থেকে আমাদেরকে প্রতিদিন আমাদের লড়াই করতে হয়। খরা হয় খাদ্যের জন্য, সেখানে লড়াই হয়, খাদ্য কম উৎপাদন হয়, কখনো সুনামি হয়, প্রকৃতির নানা রকম বিপর্যয় হয়। সেই বিপর্যয়গুলোই হচ্ছে পরিবেশ। পরিবেশের থেকে আমরা যে পরিবেশের এই যে বিভিন্ন ধরনের অবস্থা সেগুলোর থেকে আমরা সংগ্রাম করে আমরা বেঁচে আছি। এই তো গেল হচ্ছে যে অস্তিত্বের জন্য সংগ্রাম। এবং এরপরে যেটা বললেন 4 নম্বর যেটা বললেন ডারউইন, সেটা হচ্ছে ভেদ বা প্রকরণ। উনি বললেন যে পৃথিবীতে কোনো দুটি জীবের মধ্যে বৈশিষ্ট্যের হুবহু মিল পাওয়া যায় না। একটি জীব আরেকটা জীবের মধ্যে বৈশিষ্ট্যগতভাবে কিন্তু আলাদা থাকে, কিছু না কিছু বৈশিষ্ট্যের ফারাক থাকবেই। এই যে বৈশিষ্ট্য এটাকে বলা হয় প্রকরণ বা ভেদ। কোন কোন বৈশিষ্ট্য জীবকে বেঁচে থাকতে সাহায্য করে, তাকে বলা হয় অনুকূল প্রকরণ। আর কিছু কিছু বৈশিষ্ট্য জীবকে বেঁচে থাকতে সাহায্য করে না, তাকে বলা হয় প্রতিকূল প্রকরণ। অনুকূল প্রকরণ আমাদের দৈনন্দিন যে লড়াই, বেঁচে থাকার জন্য আমরা যে লড়াই করছি, অর্থাৎ আমাদের যে অভিযোজন বা অভিব্যক্তি, সেইগুলোতে কিন্তু সাহায্য করে অনুকূল প্রকরণ। তাহলে উনি বললেন যে প্রত্যেকটা জীবের মধ্যে আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য আছে, একটা হচ্ছে অনুকূল ভেদ আর একটা হচ্ছে প্রতিকূল ভেদ। 5 নম্বরে যেটা বললেন সেটা হচ্ছে যোগ্যতমের উদ্বর্তন। যোগ্যতমের উদ্বর্তন মানে হচ্ছে যে যে জীবের মধ্যে অনুকূল ভেদ থাকবে সেই জীব তার অভিব্যক্তিতে, অভিযোজনে কিন্তু সে তার কাছে এটা প্লাস পয়েন্ট হবে, অর্থাৎ এটা পজিটিভ হবে, অর্থাৎ সে বেঁচে থাকার জন্য সে সক্ষম হবে। অর্থাৎ অনুকূল প্রকরণ যা রয়েছে তার মধ্যে কিন্তু সে বেঁচে থাকার পজিটিভনেসটা তার মধ্যে বেশি। অর্থাৎ ধরো একজন মেষ পালক, সে অনেকগুলো ভেড়াকে পালন করছে, ভেড়া পালন করা হয় তার থেকে উল পাওয়ার জন্য, অর্থাৎ তার পশম পাওয়ার জন্য, অনেক সময় মাংসের জন্য ভেড়াকে পালন করা হয়। কিন্তু দেখা যায় যে মেষ পালক ধরো প্রথমে কতগুলো ভেড়া নিয়ে সে শুরু করলো, তারপরের প্রজন্মে কিছু বাচ্চা হলো, দেখা গেল কিছু তার মধ্যে কিছু দুর্বল প্রকৃতির বাচ্চা রয়েছে, বা তার মধ্যে কিছু ভেড়া রয়েছে যাদের থেকে উৎকৃষ্ট উল পাওয়া যাবে না, উৎকৃষ্ট মাংস পাওয়া যাবে না। সেই মেষপালককে কি করবে, এই যে যাদের মধ্যে উৎকৃষ্টতা নেই তাদের কিন্তু সে বাদ দেবে, সে রেখে দেবে
যাদের মধ্যে উৎকৃষ্ট বৈশিষ্ট্য রয়েছে তাদেরকে কিন্তু রেখে দেবে। তাহলে এই যে মেষপালক কি করছে, মেষপালক কিন্তু যাদের মধ্যে অনুকূল ভেদ রয়েছে, প্রকরণ রয়েছে, তাদেরকে কিন্তু বাঁচিয়ে রাখছে। তারপরে তিনি বললেন যে প্রাকৃতিক নির্বাচন, অর্থাৎ প্রকৃতি, আমি বলেছি যে ডারউইনের মতবাদটা প্রাকৃতিক নির্বাচনবাদও বলা হয়। এই নির্বাচনবাদে উনি কিন্তু প্রকৃতিকে নির্বাচনকর্তা হিসাবে অভিহিত করেছিলেন এবং ওনার মতে প্রকৃতি হচ্ছে সর্বশ্রেষ্ঠ নির্বাচনকর্তা, যার জন্য এর নাম হচ্ছে প্রাকৃতিক নির্বাচনবাদ। প্রকৃতি কিন্তু যাদের মধ্যে অনুকূল ভেদ আছে তারা অভিব্যক্তিতে এগিয়ে যাবে এবং তারাই অভিযোজন, প্রত্যেক দিন যে আমরা পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়ানোর জন্য আমরা যে লড়াই করছি, অর্থাৎ অভিযোজন, এটাতে কিন্তু আমার কিন্তু পজিটিভ হবে যদি আমার মধ্যে অনুকূল প্রকরণ থাকে। তাহলে প্রকৃতি তাদেরকেই নির্বাচন করবে যাদের মধ্যে অনুকূল পরিবৃত্তি বা ভেদ আছে। এইভাবে প্রকৃতির নির্বাচন চলতে চলতে একটা সময় আমরা একদম নতুন প্রজাতির একটা জীবের উৎপত্তি দেখব। অর্থাৎ ডারউইনের যে মতবাদ আমরা দেখলাম এতক্ষণ ধরে, ল্যামার্কের মতবাদ অনুযায়ী যে লম্বা গলার জিরাফ কিভাবে উৎপত্তি লাভ করেছিল সেটা আমরা দেখেছি। এবার আমরা দেখব যে ডারউইন কি বলেছেন, যে এই যে লম্বা গলার জিরাফ তাদের যে উৎপত্তি হয়েছে, ডারউইন কি বলেছেন এতে। ডারউইন বলেছিলেন যে জিরাফ উঁচু গাছের পাতা, কচি পাতা খেতে পছন্দ করে, কিন্তু জিরাফের মধ্যে খাটো গলার জিরাফ ছিল, লম্বা গলার জিরাফও ছিল। অর্থাৎ ছোট গলার জিরাফ আর লম্বা গলার জিরাফ একই সাথে ছিল, কিন্তু কচি পাতা থাকে একদম গাছের উপরের ডালে। সেই জন্য যাদের গলা লম্বা ছিল তারাই একমাত্র ওই গাছের উঁচু পাতাগুলো খেতে পারত, আর যাদের খাটো গলা ছিল অর্থাৎ ছোট গলা ছিল তারা কিন্তু ওই কচি পাতাটা পেত না। তার ফলে ডারউইনের মতবাদ অনুযায়ী যাদের মধ্যে অনুকূল ভেদ আছে, অর্থাৎ যে জিরাফের মধ্যে লম্বা গলা রয়েছে, তারাই কিন্তু প্রকৃতির দ্বারা নির্বাচিত হবে এবং যাদের মধ্যে খাটো গলা রয়েছে তারা পরাজিত সৈনিকের মতো একসময় লুপ্ত হয়ে যাবে। তার ফলে কি হলো, শুধুমাত্র লম্বা গলার জিরাফরাই বেঁচে থাকলো এবং একটা সময় পরে আমরা পেলাম হচ্ছে জিরাফের লম্বা গলাওয়ালা জিরাফ। এইভাবে ডারউইন বলেছেন। তোমরা এখান থেকে ডারউইনের মতবাদ একদম মুখস্থ করবে, উনি যে জাহাজে চড়েছিলেন তার নাম মুখস্থ করবে, ওনার বইটার নাম মুখস্থ করবে। এটা কিন্তু ভীষণভাবে পরীক্ষায় আসে, আর মতবাদ তো আসে, মতবাদ পুরোটাও আসে। আবার কখনো কখনো যে প্রাকৃতিক নির্বাচন বাদ বলতে তুমি কি বোঝো, আর যোগ্যতমের উদ্বর্তন বলতে কি বোঝো, ভেদ বা প্রকরণ কাকে বলে, এইগুলো আলাদা আলাদা ভাবেও কিন্তু প্রশ্নের মধ্যে আসে। ডারউইনের মতবাদের মধ্যে কিন্তু কিছু ত্রুটিও ছিল। পরবর্তীকালে এই ত্রুটিগুলো বিভিন্নভাবে সরিয়ে দিয়ে নয়া ডারউইনবাদ তৈরি হয়েছিল। ডারউইনের ত্রুটি যেটা উনি বলেছিলেন যে উনি ছোট্ট ছোট্ট প্রকরণকে বেশি গুরুত্ব দিয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে অভিব্যক্তি বা অভিযোজনে এই ছোট ছোট যে প্রকরণগুলো তারা কিন্তু কোনো প্রভাব ফেলে না। আর একটা জিনিস ডারউইন করেছিলেন সেটা হচ্ছে যে মিউটেশন। এই মিউটেশনটাকে উনি প্রকৃতির খেলা বলেছিলেন, কিন্তু হুগো দা ভ্রিস এই বিজ্ঞানী মিউটেশন বাদের প্রবক্তা। উনি কি বলেছিলেন যে মিউটেশন মানে কি? মিউটেশন মানে হচ্ছে ক্রোমোজোমের মধ্যে যে জিন রয়েছে সেই জিনের হঠাৎ করে যদি কোনো পরিবর্তন হয়ে যায় এবং সেই পরিবর্তন যদি স্থায়ীভাবে হয়, সেটা পরিবেশগত কারণে হতে পারে, অন্য কোনো কারণেও হতে পারে, যদি স্থায়ী পরিবর্তন হয় তাহলে সেটাকে বলা হচ্ছে মিউটেশন। এইটা হচ্ছে বলেছিলেন আর কি হুগো দা ভ্রিস মিউটেশন বাদের প্রবক্তা ছিলেন। এরপরে অভিব্যক্তির সপক্ষে কতগুলো প্রমাণ আছে। এই প্রমাণগুলো আমাদের
মধ্যে তোমাদের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে 300 কোটি বছর আগে প্রাণের উৎপত্তি ঘটেছিল, কিন্তু তারপরে এত প্রমাণ, এত কিছু কিভাবে তৈরি হলো? এই প্রমাণগুলো তৈরি হলো, তোমরা ঠিকই ধরেছো, তোমরা এগুলো অন্য বিষয়ের মধ্যেও তোমরা পড়েছো, যে জীবাশ্ম থেকে আমরা পেয়েছি। তাহলে জীবাশ্ম কাকে বলে, কাকে বলছে জীবাশ্ম? তোমরা ভূগোলেও পড়েছো, ভূগর্ভস্থের মধ্যে, ভূগর্ভের মধ্যে পাললিক শিলাস্তরে কোনো জীবের দেহ বা দেহাংশের সম্পূর্ণ বা আংশিক শিলীভূত ছাপ বা পুরো দেহাংশ প্রস্তরীভূত রূপকেই বলা হচ্ছে জীবাশ্ম। সুতরাং পৃথিবীর বিভিন্ন খনন হয়েছে, পৃথিবীর বিভিন্ন ভূগর্ভের মধ্যে বা ভূস্তরে বিভিন্ন খনন হয়েছে, সেই খননের মধ্যে থেকে পাওয়া গেছে বিভিন্ন পুরাতন বহু কোটি বছর আগে যে প্রাণীরা পৃথিবীর বুকে বেঁচে ছিল তাদের বিভিন্ন ছাপ বা তাদের দেহাংশের শিলীভূত রূপ বা তাদের দেহ একদম প্রস্তরীভূত হয়ে গেছে, এরকম অবস্থায় কিছু প্রমাণ পাওয়া গেছে। সেখান থেকে বিভিন্ন প্রমাণ চলে উঠে এসেছে এবং এই প্রমাণগুলো তোমাদেরকে পড়তে হবে। এই প্রমাণগুলোর মধ্যে আরেকটা জিনিস যেটা হচ্ছে যে লিভিং ফসিল। লিভিং ফসিল কি? জীবন্ত জীবাশ্ম। জীবন্ত জীবাশ্ম হচ্ছে বহু বছর আগে যারা পৃথিবীর বুকে উৎপত্তি লাভ করেছিল তাদের সমসাময়িক অনেক জীব কিন্তু লুপ্ত হয়ে গেছে, কিন্তু এরা আজও কোনো রকম পরিবর্তন ছাড়া বেঁচে আছে। তাহলে ভাবতে পারছো যে এরা, এই যে লিভিং ফসিল, এরা পৃথিবীর সমস্ত কত পরিবর্তন হয়েছে, কত বছর ধরে পরিবর্তন চলছে, সেই পরিবর্তন মধ্যে এরা অপরিবর্তিত রয়ে গেছে, যেমন প্লাটিপাস আর পেরিপেটাস। আর তোমাদের আমি আরেকটা জিনিস বলতে চাই যেটা প্ল্যান্টের মধ্যে লিভিং ফসিল, সেটা হচ্ছে গিঙ্গো বাইলোবা। এই গিঙ্গো বাইলোবা, যদি কেউ দার্জিলিং গিয়ে থাকো বা যদি পরবর্তীকালেও তোমরা যাও, তাহলে যে ওখানে যে লয়েড বোটানিক্যাল গার্ডেন আছে সেখানে এই লিভিং ফসিলের গাছটা রয়েছে এবং এটা গিঙ্গো বাইলোবা। তোমরা নেটেও সার্চ করে তোমরা দেখতে পাবে যে গিঙ্গো বাইলোবা, যদি আমি যদি পারি তাহলে তোমাদের এখানে আমি ছবিটা দেখিয়ে দেবো গিঙ্গো বাইলোবা, তোমরা দেখে নেবে যে এটা তোমরা বইতে পাবে না, কিন্তু তোমরা নেটে সার্চ করে নেবে। এবং আমি দেখতে পেয়েছি আর কি, বোটানিক্যাল গার্ডেনে আমাদের এক্সকারশনে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে আমি দেখেছি এই গাছটি আজও অপরিবর্তিতভাবে বেঁচে আছে। বহু কোটি বছর আগে এর উৎপত্তি হয়েছিল, কিন্তু আজও এর সমসাময়িক অনেক গাছ লুপ্ত হয়ে গেছে, প্রাণীরা লুপ্ত হয়ে গেছে, কিন্তু এই গাছটি এখনো অপরিবর্তিতভাবে বেঁচে আছে। তাহলে লিভিং ফসিল হলো, আমরা জীবাশ্ম দেখলাম। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে জীবাশ্ম ঘটিত প্রমাণ। অর্থাৎ আমরা দেখব যে এখানে যে কিভাবে একটা বিড়ালের মতো প্রাণীর থেকে আজকের যে ঘোড়া আমরা দেখছি, আজকের যে ঘোড়া ইকুয়াস, ইউহিপ্পাস হচ্ছে আমাদের পুরনো ঘোড়া, আর নতুন ঘোড়া যেটা আধুনিক কালের ঘোড়া সেটা হচ্ছে ইকুয়াস, কিভাবে এরা উৎপত্তি লাভ করেছে সেটা আমরা পড়ব। এখন যেটা তোমাদেরকে আমি বলবো, জীবাশ্ম ঘটিত প্রমাণ, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এটা তোমাদেরকে তৈরি করতে হবে, প্রচুর বার পরীক্ষায় এসছে। তোমরা প্রতিবারের ইয়ারের যে কোশ্চেনগুলো আছে সেটা যদি সার্চ করো তাহলে তোমরা দেখতে পাবে যে এই জীবাশ্ম ঘটিত প্রমাণ এটা প্রচুর বার পরীক্ষায় এসছে। প্রথম যেটা ঘোড়া যে আবির্ভাব, আধুনিক কালে যে আমরা যে ঘোড়া দেখি, একটা বেশ বলিষ্ঠ চেহারার ঘোড়া, সেটা কিন্তু প্রথমে কিন্তু এরকম ঘোড়ার রূপ ছিল না। প্রথমে যে ছিল সেটা হচ্ছে একটা বিড়ালের মতো একটি প্রাণী। এই যে যুগে একে পাওয়া যেত সেটা হচ্ছে ইওসিন যুগ, এবং তখন এর উচ্চতা ছিল 30 সেন্টিমিটার। এদের সামনের পায়ে 4টি এবং পেছনের পায়ে 3টি করে আঙুল ছিল। পেশক দাঁত অর্থাৎ মোলার, এই মোলার দাঁতটা কিন্তু খাঁজবিহীন। তাহলে কি কি বৈশিষ্ট্য বললাম খুব ভালো করে তোমরা মনে রাখবে। যেটা আমি বললাম সেটা হচ্ছে ইওহিপ্পাস, এটির যে যুগ হচ্ছে ইওসিন যুগ, এবং 30 সেন্টিমিটার মাত্র উচ্চতা ছিল। এদের সামনের পায়ে 4টি, পেছনের পায়ে 3টি আঙুল ছিল।
এরপরে তৈরি হলো মেসোহিপ্পাস। এটা হচ্ছে অলিগোসিন যুগ। মেসোহিপ্পাস যুগটার নাম হচ্ছে অলিগোসিন। 60 সেন্টিমিটার এদের উচ্চতা হলো 60 সেন্টিমিটার, মানে একটা ভেড়ার উচ্চতার মতো। আগে ছিল বিড়াল, এখন তৈরি হলো ভেড়া। এবং এদের সামনে আর পেছনে 3টে করে আঙুল দেখা দিল। আগে যেটা আমরা দেখেছিলাম যে সামনের পায়ে 4টি, পেছনের পায়ে 3টি, এখন যেটা আমরা দেখলাম যে সামনে পেছনে কিন্তু 3টে করে আঙুল দেখা গেল। এদের দৌড়ানোর জন্য, অর্থাৎ তৃণভূমি তৈরি হয়েছিল এই যুগটাতে, এবং এদের দৌড়ানোর জন্য এর মধ্যে চলাফেরার জন্য এই ধরনের পরিবর্তন দেখা গেল। এরপরে তৈরি হলো মেরিচিপ্পাস, এবং এদের যুগটার নাম হচ্ছে মায়োসিন যুগ। তাহলে মেরিচিপ্পাস, মায়োসিন যুগ। এদের উচ্চতা হলো 100 সেন্টিমিটার, মানে জাস্ট একটা টাট্টু ঘোড়ার মতন এদের উচ্চতা হলো। তাহলে প্রথমে দেখো 30 সেন্টিমিটার, তারপরে 60 সেন্টিমিটার, তারপরে 100 সেন্টিমিটার উচ্চতা বাড়লো। এবং মাঝের আঙুলটা, এদের যে 3টে করে আঙুল ছিল, সেই আঙুলের মধ্যে মাঝের আঙুলটা খুরযুক্ত তৈরি হলো। পেশক অর্থাৎ মোলারের উপরে ক্রাউন দেখা গেল। সিমেন্টের একটা, তোমরা যখন দাঁতের গঠনের মধ্যে দেখবে যে সিমেন্টের একটা আস্তরণের ক্রাউনের মতন একটা বসানো থাকে মোলার দাঁতের উপর, সেটাও এসে গেল এদের মধ্যে। এরপরে তৈরি হলো প্লায়োহিপ্পাস, এবং এদের যুগটার নাম হচ্ছে প্লায়োসিন যুগ। প্লায়োহিপ্পাস, প্লায়োসিন যুগ, এবং এদের উচ্চতা দাঁড়ালো 120 সেন্টিমিটার। এরপরে তৈরি হলো ইকুয়াস, যেটা আধুনিক ঘোড়া আমরা দেখি। অর্থাৎ এই যে প্লায়োহিপ্পাস, এটা কিন্তু আধুনিক ঘোড়ার মতোই ছিল, কিন্তু তাদের থেকে উচ্চতা একটু কম ছিল। কিন্তু এরপর যে ইকুয়াস তৈরি হলো প্লিস্টোসিন যুগে, মানে ইকুয়াসের যে যুগটা সেটা হচ্ছে প্লিস্টোসিন যুগ, এবং এদের উচ্চতা 150 সেন্টিমিটার হলো। এবং এদের যে আঙুল, মাঝখানের যে পায়ের যে আঙুল, সেটা খুব শক্ত হলো, খুরযুক্ত হলো, যাতে এরা খুব জোরে ছুটতে পারে। তাহলে আমরা দেখলাম যে পরপর যে ঘোড়ার যে পরিবর্তন, সেটা হচ্ছে ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লায়োহিপ্পাস, ইকুয়াস। এটাও অনেক সময় কিন্তু পরীক্ষায় আসে। আর বলে পরীক্ষায় কিরকম ধরনের আসে যে তুমি আধুনিক ঘোড়ার উৎপত্তি কিভাবে ঘটেছিল তাদের নাম এবং তাদের যুগগুলির নাম দাও। তাহলে তোমাকে প্রত্যেকটা ঘোড়ার যে পরিবর্তন যেগুলো হয়েছিল সেই নামগুলো দিতে হবে, যেমন ইওহিপ্পাস, ইওসিন যুগ, তারপরে মেসোহিপ্পাস, অলিগোসিন যুগ, মেরিচিপ্পাস, মায়োসিন যুগ, প্লায়োহিপ্পাস, প্লায়োসিন যুগ, ইকুয়াস, প্লিস্টোসিন যুগ, এইগুলো দিয়ে তোমাকে কিন্তু উত্তরটা লিখতে হবে। তাহলে এই যে ঘোড়া, যেটা একটা বিড়ালের মতো ছোট্ট প্রাণী ছিল, সেখান থেকে একটা বলিষ্ঠ, একটা বেশ বড়সড় ঘোড়ার রূপান্তর, পরিবর্তন হলো। এগুলো আমরা কিভাবে প্রমাণ পেয়েছি? এই যে ইওহিপ্পাস, তারপরে মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, এগুলো আমরা প্রমাণ কিভাবে পেয়েছি? সব ফসিলের মাধ্যমে আমরা প্রমাণ পেয়েছি। ফসিলগুলো পাওয়া গেছে, সব ওই যুগের ফসিলগুলো পাওয়া গেছে, সেগুলো স্টাডি করে এই ধরনের বৈশিষ্ট্যগুলোকে একত্রিত করা হয়েছে, এবং এইভাবেই আমরা বলতে পারি যে আধুনিক ঘোড়ার উৎপত্তি ঘটেছে। অর্থাৎ বিড়ালের মতো একটা প্রাণী ছিল, সেখান থেকে তাদের উচ্চতা প্রচন্ডভাবে বেড়ে গেল। কারণ কি? এরা ঘোড়া ভীষণ শক্তিশালী প্রাণী, এবং এরা খুব জোরে দৌড়াতে পারে, যার জন্য যদি পায়ে যখন ওদের 3টে বা 4টে আঙুল ছিল, তার ফলে পাটা অনেকটা ছড়ানো ছিল। জোরে দৌড়াতে গেলে কিন্তু ছড়ানো পায়ের ক্ষেত্রে অসুবিধা হয়, মানে তাদের যে স্পিড সেটা আসতো না। তার ফলে কি হলো, এদের মাঝের আঙুলটা ভীষণভাবে সুগঠিত হলো, এবং নিচে খুর দেখা গেল। ঘোড়ার পায়ে খুর আছে, এটা আমরা সবাই জানি। এবং এদের যে আরেকটা পরিবর্তন, সেটা হচ্ছে যে এদের মোলার দাঁতের মধ্যে, মোলার দাঁতের এবং প্রিমোলার, যেটা পেশক আর পুরো পেশক দাঁতের উপরে সিমেন্টের একটা আবরণ, অর্থাৎ ক্রাউনের উপস্থিতি আমরা দেখতে পেলাম। এটা হচ্ছে জীবাশ্ম ঘটিত প্রমাণ।
এরপরে যেটা রয়েছে সমসংস্থ অঙ্গ ঘটিত প্রমাণ। সমসংস্থ অঙ্গ ঘটিত প্রমাণে কি দেখবো আমরা? সমসংস্থ অঙ্গ কাকে বলে? যে সমস্ত অঙ্গগুলো গঠনগতভাবে এক কিন্তু কাজ আলাদা তাদেরকে আমরা বলবো সমসংস্থ অঙ্গ। কিভাবে আমরা প্রমাণ করতে পারি? এটাও ভীষণ ইম্পর্টেন্ট। কিভাবে প্রমাণ করতে পারি? সমসংস্থ অঙ্গের ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রাণীদের একটি নির্দিষ্ট অঙ্গ নেব, যেমন মানুষের হাত, বাদুড়ের ডানা, পাখির ডানা, তিমির ফ্লিপার। বিভিন্ন ধরনের প্রাণী নির্দিষ্ট অঙ্গ। এদের ক্ষেত্রে আমরা দেখব যে এদের যদি আন্তর্গঠন পর্যালোচনা করি তাহলে দেখব যে এদের সবার গঠনগত আভ্যন্তরীণ গঠনে যে হাড়ের যে সজ্জারীতি সেটা কিন্তু এক। অর্থাৎ মানুষের হাত, বাদুড়ের ডানা যেটাকে বলা হয় প্যাটাজিয়াম, আর পাখির ডানা, তিমির ফ্লিপার। এদের ক্ষেত্রে আমি মানুষের হাত দিয়েই বলছি যে আমাদের যে হাতের যে গঠন, দেখো আমার যে হাতের গঠন, এখানটাতে আমরা কি দেখছি? হিউমেরাস, এখানে যে হাড়টা রয়েছে হিউমেরাস, এখানে দুটো হাড় রয়েছে, রেডিয়াস আর আলনা। কবজিতে রয়েছে কার্পালস, এখানে রয়েছে মেটাকার্পালস, আর আঙুলে রয়েছে ফ্যালাঞ্জিস। তাহলে আমরা কি দেখলাম? হিউমেরাস, রেডিয়াস আলনা, কার্পালস, মেটাকার্পালস, ফ্যালাঞ্জিস। এই যে আঙুলের ছোট 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 হাড়গুলো, এগুলো হচ্ছে ফ্যালাঞ্জিস। যদি আমি প্রত্যেকটা যাদের যে সমস্ত প্রাণীদের ওই নির্দিষ্ট অঙ্গের কথা বললাম তাদের যদি ওই নির্দিষ্ট অঙ্গটা নেই তাহলে দেখব প্রত্যেকের আভ্যন্তরীণ গঠন এক। অর্থাৎ প্রত্যেকেরই হিউমেরাস, রেডিয়াস আলনা, কার্পালস, মেটাকার্পালস, ফ্যালাঞ্জিস এগুলো দিয়ে তৈরি। কিন্তু এদের কিন্তু প্রত্যেকের কাজ আলাদা। কিরকম? মানুষ হাতকে ব্যবহার করে কোনো কিছুকে ধরার কাজে, বাদুড় ডানাকে ব্যবহার করে, প্যাটাজিয়াম অর্থাৎ ডানাকে যেটা ব্যবহার করে সেটা কিন্তু ওটা ওদের ত্বকেরই একটা অংশ, কিন্তু এটা ব্যবহার করে ওড়ার কাজে, কোনো কিছুকে ঝুলে থাকার জন্য সেটা ওরা ব্যবহার করে। পাখি ডানাকে ব্যবহার করে ওড়ার কাজে, আর তিমি ফ্লিপারকে ব্যবহার করে সাঁতার কাটার কাজে। তাহলে আমরা বিভিন্ন প্রাণীর একটা নির্দিষ্ট অঙ্গ নিয়েছি, কিন্তু তাদের দেখছি যে হাড়ের গঠনটা এক কিন্তু কাজটা আলাদা। এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এরা বিভিন্ন কাজে ব্যবহার করলেও এদের যেহেতু গঠনটা এক, সেই জন্য মনে করা হয় যে এই সব প্রাণীরা একই পূর্বপুরুষ থেকে উৎপত্তি লাভ করেছে, যেটা অভিব্যক্তির মতবাদকে সমর্থন করে। এটা ভীষণভাবে পরীক্ষায় আসে। এবং অর্ধেক তোমরা কি করো, যখনই বলে যে সমসংস্থ অঙ্গঘটিত প্রমাণ কিভাবে অভিব্যক্তিকে সমর্থন করে, এই প্রশ্নের উত্তরটা তোমরা লেখার সময় যেটা করো সেটা হচ্ছে যে পুরো দিলে, তোমরা পুরো হাড়ের গঠন সজ্জারীতিটা দিয়ে তোমাদের কাজগুলো সব দিলে, কিন্তু লাস্টে প্রমাণ করলে না যে কিভাবে অভিব্যক্তিকে সমর্থন করছে। সেখানে কিন্তু তোমাদের নাম্বারটা কাটা যায়। আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখেছি, শুধু তোমাকে প্রুফ করতে হবে যে এই যে এদের যে বিভিন্ন কাজের পরিবর্তন, তা সত্ত্বেও এদের আভ্যন্তরীণ হাড়ের যে সজ্জারীতি যেটা এক রয়েছে, সেটার থেকে আমরা প্রুফ করতে পারি, প্রমাণ করতে পারি, মনে করা হয় যে এরা একই পূর্বপুরুষ থেকে উৎপত্তি লাভ করেছিল, যেটাই হচ্ছে অভিব্যক্তিবাদের প্রথম কথা। এটা গেল প্রাণীদের মধ্যে সমসংস্থ। কিন্তু উদ্ভিদের মধ্যেও কিন্তু সমসংস্থ রয়েছে। প্রত্যেকবারই এরকম ভাবে ঘুরিয়ে এরা প্রশ্ন দেয়, কোনোবার প্রাণীদের দেয়, কোনোবার উদ্ভিদের মধ্যে, অনেক সময় উদাহরণ দেয়, উদ্ভিদের মধ্যে উদাহরণ দাও, সমসংস্থ অঙ্গের উদাহরণ দাও। উদ্ভিদের মধ্যে আমরা দেখব যে সমসংস্থ অঙ্গের যে উদাহরণ সেটা হচ্ছে পেঁয়াজের স্বল্পপত্র, আর ধরো আমরা ক্যাকটাসের পত্রপত্র। পেঁয়াজের স্বল্পপত্র আর ক্যাকটাসের যে পাতার কাটা, এই দুটোই কিন্তু পাতার রূপান্তর, কিন্তু এদের
কাজ কিন্তু আলাদা। অর্থাৎ পেঁয়াজের স্বল্পপত্র কিন্তু খাদ্য সঞ্চয় করে, আর ক্যাকটাসের পত্রকণ্ড আত্মরক্ষার কাজে সাহায্য করে। তাহলে আমাদের যদি প্রশ্ন আসে যে উদ্ভিদ আর প্রাণীদের মধ্যে সমস্ত অঙ্গের উদাহরণ দাও, তাহলে তোমরা বলতেই পারবে এটা হচ্ছে অপসারী অভিব্যক্তি। আর সমবৃত্তীয় অঙ্গ যেটা আমরা দেখব, সমবৃত্তীয় অঙ্গ, সমসমস্ত অঙ্গ হলো, আরেকটা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ। উল্টে দাও, পুরো সমসমস্ত অঙ্গটাকে উল্টে দাও। আমরা সমসমস্ত অঙ্গের মধ্যে কি দেখেছি, যে আমরা দেখলাম যে যাদের গঠন এক, কাজ আলাদা। সমবৃত্তীয় অঙ্গ কি, যাদের কাজ এক, গঠন আলাদা। যেমন পতঙ্গের ডানা নিলাম, বাদুড়ের ডানা নিলাম, আর পাখির ডানা নিলাম। এদের সবার কাজ কিন্তু এক, এরা ওড়ার কাজে ব্যবহার করে। আমি কি কি নিয়েছি, পতঙ্গের ডানা, পতঙ্গ কিন্তু ওড়ার কাজে ব্যবহার করে। পাখির ডানা, পাখিও ডানার সাহায্যেই ওড়ে, এটা সবাই জানে। আর বাদুড়, বাদুড়ও কিন্তু প্যাটাজিয়াম যেটা ওদের ডানা, সেটা দিয়ে কিন্তু ওড়ার কাজেই ব্যবহার করে। কিন্তু দেখবো এদের গঠন কিন্তু আলাদা। যেমন দেখো, পতঙ্গের যে ডানা সেটা কিন্তু কাইটিন দ্বারা নির্মিত, আর পাখির যে ডানা সেটা পালক দ্বারা নির্মিত। আর প্যাটাজিয়াম যেটা বাদুড়ের ডানা, সেটা কিন্তু এদেরই ত্বকেরই একটা অংশ। দেখবে বাদুড়কে তুমি যদি দেখো, বাদুড় নিশ্চয়ই তোমরা দেখেছো, বা ছবি তোমরা দেখে নেবে, নেট থেকে সার্চ করে দেখবে যে এদের ডানাটাকে করলে একটা পাতলা চামড়া এদের পুরো ডানাটার মধ্যে লেগে রয়েছে, অর্থাৎ এটা পাতলা চামড়া দিয়ে তৈরি হয় এদের ডানাটা। এটাকে বলা হয় প্যাটাজিয়াম। এটা বিশেষ ধরনের এদের একটা অভিযোজন। তাহলে আমরা তিন ধরনের ক্ষেত্রে আমরা দেখব গঠন আলাদা কিন্তু কাজটা এক। এটা হচ্ছে অভিসারী অভিব্যক্তি। তাহলে আমরা দেখলাম যে সমসমস্ত অঙ্গ আর সমবৃত্তীয় অঙ্গ। আঙুললতা, এটাও আমরা উদ্ভিদের ক্ষেত্রেও আমাদের উদাহরণ পরীক্ষায় আসে ভীষণভাবে, যে সমবৃত্তীয় অঙ্গের উদ্ভিদের মধ্যে উদাহরণ দাও। আঙুললতার আকর্ষ আর হচ্ছে মটর গাছের আকর্ষ। আঙুললতার আকর্ষ আর মটর গাছের আকর্ষ দুজনেরই কাজ কিন্তু কোনো কিছুকে আঁকড়ে ধরে ওপর দিকে ওঠা। কারণ এরা তো দুর্বল প্রকৃতির উদ্ভিদ, এরা ভীষণ নরম কাণ্ডের হয়, এরা কোনো একটা সাপোর্ট চায়, কোনো কিছুকে ধরে এরা উপর দিকে ওঠে, এদের জন্য আকর্ষটা কাজ করে। তাহলে মটর গাছের আকর্ষটাও কিন্তু এরা কোনো কিছু একটাকে জড়িয়ে ধরে উপর দিকে উঠছে, আর আঙুললতার আকর্ষও তাই। কিন্তু আঙুললতার আকর্ষ কাণ্ডের রূপান্তর, আর মটর গাছের আকর্ষ পাতার রূপান্তর। তাহলে এদের কাজটা এক কিন্তু গঠনটা আলাদা। আজকে তোমাদের এই অবধি তোমাদের বোঝালাম। এর পরের দিন আরেকটু বাকি আছে এই অভিব্যক্তিতে, বাকিটা বোঝানোর চেষ্টা করব। আমাদের এখনো ঘরের মধ্যেই থাকতে হচ্ছে, কারণ এখনো আমরা আন্তঃপ্রজাতি সংগ্রাম করে চলেছি, অর্থাৎ ভাইরাসের সঙ্গে, করোনা ভাইরাসের সাথে লড়ে চলেছি। আমরা নিশ্চয়ই এই পরিস্থিতিটাকে একদিন পার করব, আমরা একটা সুস্থ পৃথিবীকে পাবো, এই আশাতে আমি শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে।